আপনারা দেখছেন তারকেশ্বর মহাবিদ্যালয় ইউটিউব চ্যানেল। দয়া করে সাবস্ক্রাইব করবেন। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা শুরু করছি একটি নতুন কবিতা, তোমাদের সিলেবাসের অন্তর্গত উইলিয়াম শেক্সপিয়ারের লেখা সনেট শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে। উইলিয়াম শেক্সপিয়ারকে মূলত আমরা চিনি একজন ড্রামাটিস্ট বা নাট্যকার হিসেবে, কিন্তু তিনি সনেটের হিসেবেও বিপুল খ্যাতি অর্জন করেছিলেন। শেক্সপিয়ার হ্যাজ রিটেন 154 সনেটস, 154টা সনেট তিনি লেখেন। এছাড়াও তিনি 6টা সনেট লিখেছিলেন, 6 সনেটস হি হ্যাজ রিটেন দ্যাট ওয়ার ইনক্লুডেড ইন সাম অফ হিজ প্লেজ। তার কতগুলি নাটকে এই 6টা সনেট ব্যবহৃত হয়। এই নাটকগুলি কী কী ছিল? রোমিও অ্যান্ড জুলিয়েট, হেনরি দ্য ফিফথ, লাভস লেবার লস্ট। তবে শেক্সপিয়ারকে মূলত আমরা সনেটের হিসেবে বিশ্লেষণ করি তার 154টি সনেটের মাধ্যমে। শেক্সপিয়ারের সনেটগুলো ফার্স্ট পাবলিশড হয়েছিল ইন দ্য ইয়ার 1609। 1609 সালে তার সনেটগুলি প্রথম প্রকাশিত হয় সংকলন হিসেবে। শেক্সপিয়ারের সনেটের ফার্স্ট 1 to 126 সনেটস বলা হয় অ্যাড্রেস করা হয়েছিল তাঁর একজন খুব প্রিয় মানুষ, একটা মেল ফিগার, একটা ইয়াং ম্যানকে। ফার্স্ট 1 to 126 সনেটস ওয়ার ডেডিকেটেড অর অ্যাড্রেসড টু এ ইয়াং ম্যান। এবার এই ইয়াং ম্যান কে? এই নিয়ে বেশ একটা কন্ট্রোভার্সি রয়েছে। কেউ কেউ মনে করেন এই ইয়াং ম্যান ছিলেন আর্ল অফ সাদাম্পটন, যাকে আমরা মূলত মিস্টার WH অর HW হিসেবে চিনি। আবার কেউ কেউ মনে করেন এই যে ইয়াং ম্যান, তিনি ছিলেন উইলিয়াম হার্বার্ট। উইলিয়াম হার্বার্ট ছিলেন 3rd আর্ল অফ পেমব্রোক। দিস ম্যান, এই লোকটি হতে পারেন আর্ল অফ পেমব্রোক, এই লোকটি হতে পারেন আর্ল অফ সাদাম্পটন। দেয়ার ইজ এ কন্ট্রোভার্সি। আমরা এটা ধরেই এগোবো যে একটি মেল ফিগার, একটি পুরুষ মানুষকে কেন্দ্র করে, এই ইয়াং ম্যান একজন যুবককে কেন্দ্র করে তিনি 1 থেকে 126টা সনেট লিখেছেন। আর 127 থেকে 152টা এই সনেট তিনি লেখেন একজন ডার্ক লেডিকে অ্যাড্রেস করে। সেটাও ইতিহাস বলছে একজন শ্যামবর্ণা নারী বা একজন ডার্ক লেডিকে অ্যাড্রেস করে এই 127 থেকে 152টা সনেট তিনি লেখেন। এবার এই যে শেক্সপিয়ারিয়ান সনেট, তার একটা নির্দিষ্ট স্ট্রাকচার রয়েছে। সেই স্ট্রাকচারটা কি? আমরা এর আগে বলেছি যে সনেট, আগে যখন যে ক্লাসটা নিয়েছি সনেট নিয়ে, পোয়েট্রি অফ আর্ট, এই ক্ষেত্রে যে সনেটকে আমরা দুভাগে ভাগ করছি, একটা পেট্রার্কান সনেট অর ইটালিয়ান সনেট, আর একটা শেক্সপিয়ারিয়ান সনেট অর ইংলিশ সনেট। তো পেট্রার্কান সনেটে একটা আমরা ভাগ পেয়েছিলাম স্ট্রাকচার, যে অক্টেভ অ্যান্ড সেস্টেড, ফার্স্ট 8 লাইন্স অ্যান্ড লাস্ট 6 লাইন্স, যেটাকে 8 আর 6 করে 14 লাইন হচ্ছে। কিন্তু শেক্সপিয়ারিয়ান সনেটে একটা ডিভিশনটা একটু অন্যরকম হচ্ছে। ইট অলসো কনসিস্টস অফ 14 লাইন্স, কিন্তু একটু ডিভিশনটা আলাদা। সেটা হলো 3 কোয়াট্রেন্স অ্যান্ড 1 কনক্লুডিং কাপলেট। এই কোয়াট্রেনটা কি? কোয়াট্রেন কনসিস্টস অফ 4 লাইন্স। 4টে লাইন যখন পরপর লেখা হচ্ছে সেটাকে বলা হচ্ছে কোয়াট্রেন। এরকম 3টে কোয়াট্রেন রয়েছে, অর্থাৎ একটা কোয়াট্রেনে যদি 4 লাইন থাকে, 3টে কোয়াট্রেন মিলিয়ে কত হবে? 12 লাইন্স। 12টা লাইন হয়ে গেল। শেষে পড়ে রইল কনক্লুডিং কাপলেট, যেটা দিয়ে শেষ হচ্ছে, সেটা লাস্ট 2 লাইন্স, অর্থাৎ 12 + 2 14 লাইন্স। তাহলে আমাদের কাছে ক্লিয়ার হলো শেক্সপিয়ারিয়ান সনেট ইজ ডিভাইডেড ইন্টু 3 কোয়াট্রেন্স অ্যান্ড 1 কনক্লুডিং কাপলেট। 3টে কোয়াট্রেন আর একটা কাপলেট।
এবার আসবো শেক্সপিয়ারিয়ান সনেটের রাইম স্কিম নিয়ে, ছন্দটা কীভাবে মিল হয়েছে সেটা দেখার জন্য। এটা যখন আমরা টেক্সটটা পড়বো তখন আরেকবার ডিটেলে বলবো, তার আগে আমি রাইম স্কিমটা বলছি, সেটা তোমরা লিখে নিতে পারো। সেটা কি, এ বি এ বি, সি ডি সি ডি, ই এফ ই এফ, জি জি। আই রিপিট, এ বি এ বি, সি ডি সি ডি, ই এফ ই এফ, জি জি। এইভাবে আমরা ভাগ করেছি শেক্সপিয়ারিয়ান সনেটকে। এবার এ বি কেন, দেখো ফার্স্ট লাইনের সাথে ছন্দের মিল রয়েছে থার্ড লাইনে, দুটো এ। আবার সেকেন্ড লাইনের সাথে ছন্দের মিল রয়েছে ফোর্থ লাইনে, দুটো বি। এটা গেল ফার্স্ট কোয়াট্রেন। প্রত্যেক কোয়াট্রেনে অ্যালফাবেট পাল্টে পাল্টে যাচ্ছে। সেকেন্ড কোয়াট্রেন, আবার ফার্স্ট লাইনের সাথে থার্ড লাইনের মিল সি সি, আবার সেকেন্ড লাইনের সাথে ফোর্থ লাইনের মিল ডি ডি। চলে আসবো আমরা থার্ড কোয়াট্রেনে, ই এফ, ই এফ, ফার্স্ট লাইনের সাথে থার্ড লাইন ই ই, সেকেন্ড লাইনের সাথে ফোর্থ লাইন এফ এফ। পরে রইল কনক্লুডিং কাপ্টেড, সেখানেও মিল পাচ্ছি জি জি। তাহলে কী হলো রাইম স্কিমটা, এ বি, সি ডি, ই এফ, জি জি। এবার আমরা আসবো শেক্সপিয়ারের সনেটের থিম নিয়ে। থিমটা কীরকম, শেক্সপিয়ারের সনেটের থিম হলো লাভ অ্যান্ড বিউটি। এই লাভ অ্যান্ড বিউটিটা কী করছেন শেক্সপিয়ার এটা নিয়ে, এটাকে ইটারনালাইজ করছেন। ইটারনালাইজ করা মানে তাকে অমরত্ব দান করা, তাকে চিরস্থায়ী করা। শেক্সপিয়ার মনে করছেন বা মনে করতেন যে তার যে প্রিয় মানুষ, তার যে বেলাভেড, তার যে সঙ্গী অথবা সঙ্গিনী, তার সৌন্দর্যটা চিরস্থায়ী। সেটা কোনোভাবেই বয়সের সাথে সাথে বা মৃত্যু এসে সেটাকে নিয়ে যেতে পারবে না, সেটার উপর থাবা বসাতে পারবে না। ডেথ ক্যানট টেক অ্যাওয়ে দ্য বিউটি অফ হিজ বেলাভেড, ডেথ ক্যানট টেক অ্যাওয়ে দ্য বিউটি অফ হিজ ম্যান। মৃত্যু কখনোই তার, আমরা জানি প্রত্যেকেই যে সৌন্দর্য চিরস্থায়ী হয় না। আজকে যে মানুষটি সুন্দর, বয়সের সাথে সাথে তার রিঙ্কেল পড়বে, তার বয়সের সাথে সাথে তার শরীরে শক্তি কমে আসবে, তার চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট হবে, তার সৌন্দর্যটা বিলীন হবে আস্তে আস্তে। কিন্তু শেক্সপিয়ার বলছেন না, আমার বেলাভেডের সৌন্দর্য আমি কিছুতেই নষ্ট হতে দেবো না। কিন্তু এর উপায় কি, হোয়াট ইজ দ্য ওয়ে আউট একটা রয়েছে শেক্সপিয়ারের মতে। সেটা কি, সেটা হলো হি উইল ইটারনালাইজ দ্য বিউটি অফ হিজ বেলাভেড থ্রু হিজ ক্রিয়েশন। হোয়াট ইজ হিজ ক্রিয়েশন? হিজ পোয়েট্রি, হিজ সনেটস। তার কবিতার মাধ্যমে, তার সনেটের মাধ্যমে তিনি কি করবেন, তার যে বেলাভেড, তার যে প্রিয় মানুষ, তার সৌন্দর্যকে তিনি চিরস্থায়ী করবেন। দিস ইজ দ্য ওয়ে টু ইটারনালাইজ দ্য বিউটি অফ হিজ বেলাভেড। শেক্সপিয়ার থিংস সো। এবং সত্যি আমরা দেখছি যে আজকে আমাদের আগের বহু জেনারেশন শেক্সপিয়ার পড়েছেন, আমরা পড়ছি, এবং আমাদের পরবর্তী নেক্সট জেনারেশন যারা আসবে তারা প্রত্যেকেই শেক্সপিয়ার পড়বে। তাহলে আমরা যতদিন এই শেক্সপিয়ারের কবিতা পড়ব, শেক্সপিয়ারের সনেট পড়ব, আমরা কিন্তু শেক্সপিয়ারের বেলাভেডের সৌন্দর্যটাকেও একই রকমভাবে উপভোগ করব। আমাদের কাছে কিন্তু শেক্সপিয়ারের বেলাভেড কোনো দিনই একজন বয়স্ক অথবা বয়স্কা হয়ে উঠবেন না। তার সৌন্দর্য কিন্তু আমাদের চোখে সবসময় একই রকমভাবে চমকপ্রদ থাকবে, একই রকমভাবে মার্ভেলাস থাকবে, একই রকমভাবে গ্ল্যামারাস থাকবে। সেটা কিন্তু ক্ষয় হবে না আমাদের চোখে। অর্থাৎ কবি মনে করছেন থ্রু দ্য আইজ অফ হিজ রিডার্স, তার পাঠকের চোখ দিয়ে, তার লেখার যারা পাঠক, যারা রিডার্স, যারা পড়বে, তাদের চোখে কিন্তু তার এই বেলাভেডের বিউটিটা চিরস্থায়ী হয়ে থাকবে। কোনোদিনই এই বেলাভেডের বিউটিটা ধ্বংস হবে না। এবার আমরা যে সনেটটার কথা আলোচনা করব আজকে আমাদের সিলেবাসে যেটা রয়েছে, সেটা হলো সনেট নাম্বার 18, শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে। 1 থেকে 154 সনেটের মধ্যে 18তম সনেট হলো এই শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে। এই সনেটটার ক্ষেত্রেও কিন্তু আমরা একই রকম থিম পেয়েছি, যে শেক্সপিয়ার তার যে প্রিয় মানুষ, তার সৌন্দর্যকে তিনি অমর করতে চাইছেন, তার সৌন্দর্যকে তিনি চিরস্থায়ী করতে চাইছেন। কিভাবে?
তার পোয়েট্রির মাধ্যমে। তাহলে এই যে ডেথ অ্যান্ড ইমর্টালিটি, টাইমলেসনেস অফ লাভ অ্যান্ড বিউটি, তার কথায় যে তার বিলাভেটের যে সৌন্দর্য, তার বিলাভেটের প্রতি তার যে ভালোবাসা, সেটার কোনো ক্ষয় নেই, সেটা কোনো দিনই শেষ হবে না, সেটা কোনো এজ গ্যাপ নেই, সেটার কোনো টাইম লিমিট নেই, সেটার কোনো টাইম স্প্যান নেই, সেটা চিরস্থায়ী, সেটা সবসময় সমকালীন, সবসময় কন্টেম্পোরারি। তো এই যে শেক্সপিয়ারের উদ্দেশ্য, যেটা তার বিলাভেটের সৌন্দর্যকে তিনি অমর করবেন, তার বিলাভেটের সৌন্দর্যকে তিনি চিরস্থায়ী করবেন, সেই একই থিম কিন্তু উই ফাইন্ড ইন দিস সনেট নাম্বার 18। এবার আমাদের মনে একটা প্রশ্ন আছে বা প্রশ্ন জাগতে পারে যে এখানে প্রশ্ন দিয়ে শুরু হচ্ছে কেন? টাইটেল আর ফার্স্ট লাইন ইজ দ্য সেম, তো এটা কেন শুরু হচ্ছে কোয়েশ্চেন ট্যাগ দিয়ে? শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে? দিস ইজ কল্ড দ্য রেটরিক্যাল কোয়েশ্চেন। রেটরিক্যাল স্পেলিং RHETORICAL। তো রেটরিক্যাল মানে কি? রেটরিক্যাল মানে হলো, রেটরিক্যাল কোয়েশ্চেন ইজ দ্যাট টাইপ অফ কোয়েশ্চেন উইচ হ্যাজ নো ডিরেক্ট আনসার। আমরা অনেক সময় অনেক মানুষকে প্রশ্ন করি যার কোনো উত্তর পাবো না জেনেই প্রশ্ন করি, বা যার কোনো সরাসরি উত্তর নেই জেনেই প্রশ্নটা করি। তো শেক্সপিয়ারও যখন সনেটটা লিখছেন, তার প্রিয় মানুষটি তার সামনে নেই, কিন্তু তিনি হি ইজ আস্কিং দিস কোয়েশ্চেন আউট অফ রেসপেক্ট, শ্রদ্ধার সাথে তিনি প্রশ্নটা করছেন যে আমি কি তোমাকে একটা গ্রীষ্মের দিনের সাথে তুলনা করতে পারি? তাহলে এটা হলো উত্তর তিনি পাবেন না, তার প্রিয় মানুষটি তাকে বলবে না হ্যাঁ করতে পারো বা না করতে পারো না, উত্তর তিনি পাবেন না এবং উত্তর তিনি আশাও করেন না। হি ইজ আস্কিং দিস কোয়েশ্চেন জাস্ট আউট অফ রেসপেক্ট, শ্রদ্ধার জন্য, তার ভালোবাসার মানুষটির প্রতি শ্রদ্ধার জন্য তিনি প্রশ্নটা করছেন। কারণ তিনি মনে মনে একটা ধারণা তিনি পোষণ করেন যে তার প্রিয় মানুষটির সৌন্দর্য সামারের সৌন্দর্য থেকে অনেক অনেক বেশি, তবুও তিনি প্রশ্নটা করছেন আমি কি তুলনা করতে পারি? অর্থাৎ হি ওয়ান্টস টু শো যে তার প্রিয় মানুষটির সৌন্দর্য সামারের থেকে কতটা বেশি সুন্দর। তিনি অ্যাকচুয়ালি কিন্তু বলছেন যে হিজ বিলাভেডস বিউটি ইজ ইনকম্পেয়ারেবল, যেটা কম্পেয়ার করা যায় না। তো এটা কম্পেয়ার করা সম্ভব নয়, এটা অতুলনীয়। এবার আরেকটা প্রশ্ন আমাদের মনে জাগতে পারে, সেটা হলো যে আমরা এখানে দেখছি শেক্সপিয়ার লিখছেন শ্যালাই কেন বলছেন? এখানে বলতে পারতেন মে আই, এখানে বলতে পারতেন উডাই, উইলাই, যা কিছু বলতে পারেন, কিন্তু কেন তিনি শ্যাল কথা ব্যবহার করছেন? একটু আগেই বলেছি আমি যে তার বিলাভেটেড সৌন্দর্যের প্রতি, তার বিলাভেটের প্রতি, তার ভালোবাসার প্রতি তার অপার শ্রদ্ধা, তার ডিপ রেসপেক্ট, আটমোস্ট রেসপেক্ট। তো এই যে এটা যে অতুলনীয় এবং এটা তার প্রতি তার রেসপেক্ট দেখানোর জন্য এই শ্যাল কথাটা ব্যবহার করা হচ্ছে। তিনি শ্রদ্ধা জানাতে, তার রেসপেক্ট জানাতে তিনি শ্যাল কথাটা ব্যবহার করছেন। আমি কি পারি তোমাকে একটা গ্রীষ্মের দিনের সাথে তুলনা করতে? অর্থাৎ আমার তোমার প্রতি গভীর শ্রদ্ধা রয়েছে, সেই শ্রদ্ধা থেকে আমি প্রশ্নটা তোমাকে করছি, আমি কি পারি? তাহলে এই যে আমরা দেখলাম যে প্রত্যেকটা সনেটের ক্ষেত্রেই দেখেছি যে আমরা বললাম যে থিমটা একই রকম প্রায়, তার বিলাভেটের বিউটিটাকে চিরন্তন করা থ্রু হিজ ক্রিয়েশন, সেটা আমরা সনেট 18-এও পাচ্ছি। আরেকটা ব্যাপার দেখো, আমরা যেটা রাইম স্কিম বলেছিলাম যে AB CD EF GG, সেটা একটু আমরা দেখে নেব, তোমরা চাইলে লিখে নিতে পারো টেক্সটের পাশে। দেখো ফার্স্ট লাইন বা ফার্স্ট কোয়ার্ট্রেনে রয়েছে ডে, থার্ড লাইনে রয়েছে মে অর্থাৎ AA, সেকেন্ড লাইনে রয়েছে বি টেম্পারেট, লাস্ট লাইনে রয়েছে ডেট BB। তাহলে ফার্স্ট কোয়ার্ট্রেনটা কী দাঁড়ালো? AB।
সেকেন্ড কোয়াট্রেন রয়েছে শাইনস, ফার্স্ট লাইন। থার্ড লাইন রয়েছে ডিক্লাইন্স, সি সি। ফার্স্ট লাইন রয়েছে সেকেন্ড লাইন রয়েছে ডিমড, ফোর্থ লাইন রয়েছে আনট্রিমড, ডি ডি, সি ডি সি ডি। থার্ড কোয়াট্রেন ফেড শেড, ই ই। আওয়েস্ট গ্রোয়েস্ট, এফ এফ, ই এফ ই এফ। And the concluding couplet C D G G. তাহলে A B A B, C D C D, E F E F, G G। আমরা পেলাম ছন্দের মিল, পাশাপাশি লিখে রাখলে তোমাদের সুবিধা হবে। তাহলে আমরা কি দেখছি, একটা হচ্ছে রেটরিক্যাল কোয়েশ্চেন দিয়ে শুরু হচ্ছে, উইচ ইজ নো ডিরেক্ট আনসার, কবি উত্তর পাবেন না সেটা জেনেই তিনি সনেট লেখা শুরু করছেন। আরেকটা শ্যাল কথাটা ব্যবহার করছেন সেটা রেসপেক্ট দেখানোর জন্য। আরেকটা এখানেও থিমটা একই রকম, যে তার বিলাভেটের সৌন্দর্য অতুলনীয়, তার বিলাভেটের সৌন্দর্যকে তিনি ইমর্টালাইজ করতে চাইছেন, তার বিলাভেটের সৌন্দর্যকে তিনি ইটারনালাইজ করতে চাইছেন থ্রু হিজ পোয়েট্রি অর থ্রু হিজ ক্রিয়েশন। আর কি, আর এখানে একই রকম স্ট্রাকচার, 3 কোয়াট্রেন অ্যান্ড 1 কনক্লুডিং কাপলেট, অ্যান্ড দ্য রাইম স্কিম ইজ সেম, এ বি এ বি সি ডি সি ডি, ই এফ ই এফ, জি জি। অর্থাৎ শেক্সপিয়ারের সনেটের প্রত্যেকটা থিম, স্ট্রাকচার, রাইম স্কিম ইজ ওয়েল মেনটেন্ড in this sonnet. Next day we will start the main sonnet, and আজকে আমরা আলোচনা করলাম শেক্সপিয়ারের সনেটের সম্বন্ধে, তার থিম সম্বন্ধে, তার সাথে কিছুটা আলোচনা করলাম শ্যাল আই কম্পেয়ার দি, এই সনেটটার সম্পর্কে, তার বিষয়বস্তু সম্পর্কে। তোমরা এটা শুনবে এবং রাইম স্কিমটা দেখবে টেক্সটের সাথে। আর নেক্সট দিন আমরা শুরু করব মূল সনেটটা, Shall I compare thee to a summer's day? আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।